দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতনের হরমোন বার্তার আজকের আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার আঞ্জুমান আরা তামান্না। আজকের আয়োজনে আমরা কথা বলবো গর্ভধারণ ও থাইরয়েডের সমস্যা নিয়ে। থাইরয়েড হরমোন নিয়ে ইতিমধ্যে আমাদের অনেকগুলো পর্বই চলে গেছে এবং বিভিন্ন আয়োজনে আমরা থাইরয়েড হরমোন নিয়ে কথা বলেছি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে। আজকে জানবো গর্ভধারণের সাথে থাইরয়েডের হরমোনের কোনো সম্পর্ক রয়েছে কিনা এবং তাতে কী ধরনের সমস্যা এবং কী কী চিকিৎসা নেওয়ার প্রয়োজন হতে পারে। আমার সাথে এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান। তিনি সিনিয়র কনসালটেন্ট এন্ডোক্রাইনোলজি বিভাগ, ইউনাইটেড হাসপাতাল। স্যার, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। জি, আরও রয়েছেন ডাক্তার শাহজাদা সেলিম, সহযোগী অধ্যাপক এন্ডোক্রাইনোলজি বিভাগ, বিএসএমএমইউ। স্যার, আপনাকেও স্বাগতম। ধন্যবাদ। জি, আমি শুরুতে একটু চলে যাচ্ছি মোহাম্মদ হাফিজুর রহমান স্যার আপনার কাছে। আমি বলছিলাম যে থাইরয়েড হরমোনের কথা আসলে অনেকেই এখন ইতিমধ্যে জানেন এবং অ্যাটলিস্ট নামটির সাথে পরিচিত। গর্ভধারণ বা এই যে প্রেগনেন্ট মহিলা, তাদের সাথে আসলে এই হরমোনের সম্পর্কটা কতটুকু একটু শুরুতেই জেনে নেব আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। তো আসলে আমরা জানি যে এই থাইরয়েড রোগের প্রকোপটা কিন্তু অনেক, এবং একজন প্রজনন ক্ষমতা মা তার উপরও এর প্রকোপ অনেক, এবং সেই জন্যে উনি যখন প্রেগনেন্ট হবেন তাহলে উনি যদি কোনো থাইরয়েড রোগের সমস্যায় ভোগেন তাহলে ওনারও সমস্যা হবে, ওনার যে আগত শিশু সেও অ্যাফেক্টেড হবে। তো কীভাবে একটা প্রথমে আমার জানা দরকার, তাহলে থাইরয়েড হরমোনটা কি অ্যাফেক্ট করতে পারে, এর কাজটা কি? এর কাজটা হচ্ছে যে আমাদের শারীরিক এবং মানসিক যে প্রবৃদ্ধি সেটাকে কন্ট্রোল করা, আমাদের শরীরের যে ব্রেন এবং নার্ভাস সিস্টেমের তার যে ডেভেলপমেন্ট সেটার উপরে এর এফেক্ট আছে, আমাদের যে খাদ্যনালীর বলে যে মুভমেন্ট এটার উপর এফেক্ট আছে, আমাদের কিডনি যে ওয়াটার হ্যান্ডেল করে তার উপর এফেক্ট আছে, মেটাবলিজমের উপর এফেক্ট আছে, এবং আমরা বলি যে এই যে আমাদের ওজনের উপর এটার ওজনকে কন্ট্রোল করে, শরীরের কোলেস্ট্রল মেটাবলিজমকে কন্ট্রোল করে। অর্থাৎ একটা থাইরয়েড হরমোনের অনেক ধরনের কাজ। সেই জন্যে মা যদি এই থাইরয়েড হরমোনের কোনো সমস্যায় ভোগেন তাহলে দেখা যাচ্ছে শুধু মায়েরই সমস্যা হচ্ছে না, শিশুরও সমস্যা হচ্ছে। মায়ের দেখা যাবে যে তার একটা যে বাচ্চা নিতে সমস্যা, আমরা যদি বন্ধ্যাত্ব, অ্যাবর্শন হতে পারে। এরপরে মা এবং শিশুর আরও বিভিন্ন জটিলতার তৈরি করতে পারে। এই জন্যে এটা খুবই গুরুত্বপূর্ণ যে এই একজন মা যে বাচ্চা নেবেন তার আগেই উনি কোনো থাইরয়েড রোগের সমস্যায় ভুগছেন কিনা এটা যেমন জানা, এবং উনি যখন গর্ভবতী হবেন তখনও কোনো থাইরয়েড সমস্যা উনি ভুগছেন কিনা এটা জানাটা খুবই জরুরি। জি, তার মানে স্যার বোঝা যাচ্ছে আসলে থাইরয়েড হরমোন গর্ভবতী মা এবং একজন মানুষের আসলে সর্বশরীরেই মানে সব অঙ্গের উপরই তার যেমন ইফেক্ট রয়েছে, তেমনি বললেন যে গর্ভধারণ হওয়ার ক্ষেত্রেও তার সমস্যা হতে পারে, বন্ধ্যাত্বের মতো জটিলতাতেও আসলে রোগী হরমোনের জন্য যেতে পারে। আমি আবার আসবো আপনার কাছে, একটু শাহজাদা সেলিম স্যারের কাছে যাচ্ছি। স্যার, হাফিজুর রহমান স্যার বললেন যে গর্ভধারণের আগেও আসলে প্রয়োজন টেস্ট করে নেয়ার যে তার থাইরয়েডের সমস্যা রয়েছে কিনা, কিন্তু আমাদের দেশের নারীরা বা মারা দেখা যায় বেশিরভাগই চিকিৎসকের কাছে আসেন গর্ভধারণের বেশ কিছু মাস পরে বা উনি জানার অনেক দিন পরে। সেক্ষেত্রে আসার পর যদি টেস্ট করা হয় এবং তখন জানা গেলে আসলে কি সমস্যা হতে পারে বা তখন আপনারা কিভাবে চিকিৎসা পদ্ধতিটা নিন? ধন্যবাদ আপনাকে। আমি স্যারের কথার রেশ ধরেই বলি, গর্ভধারণের সাথে থাইরয়েডের হরমোনের একটা অঙ্গাঙ্গী মানে ওতপ্রোত সম্পর্ক রয়ে গেছে। যেমন থাইরয়েডের সমস্যা থাকলে গর্ভধারণ করা, স্যার যেটা বলছেন যে গর্ভধারণ করতেই সমস্যা হতে পারে, কিন্তু গর্ভধারণ মানে একজন মহিলা তার পেটে সন্তান এসেছে, এটি কিন্তু থাইরয়েড গ্রন্থির উপর একটা বাড়তি চাপ তৈরি করে। চাপটা দুইভাবে হয়, আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করছি। যেমন ধরুন, আমরা আমাদের মেটাবলিক বিপাকীয় সকল কর্মকাণ্ডের জন্য থাইরয়েড হরমোনের উপর নির্ভর করি। আবার দৈহিক বৃদ্ধি, মানসিক বৃদ্ধির উপরেও থাইরয়েড হরমোনের ব্যাপক প্রভাব রয়ে গেছে। তাহলে একজন নারী যখন সন্তান ধারণ করলেন তাহলে উনি একজন, ভিতরে কিন্তু আরেকজন, প্রথমত ক্ষুদ্র, আস্তে আস্তে বড় হবে, এবং এই যে ক্ষুদ্র সে কিন্তু প্রায় ওই মার অর্ধেকের সমান চাহিদা তৈরি করছে থাইরয়েড হরমোনের। সেজন্য বাইরে থেকে যখন আপনি যে প্রশ্নটা করলেন যে যারা আসছে, কেউ হয়তো 6 সপ্তাহ গর্ভধারণ নিয়ে আসছেন, কেউ হয়তো 4 মাস নিয়ে আসছে, কেউ হয়তো 4.5 মাস 5 মাস পরে আসছেন। কিন্তু যদি আমরা এরকমভাবে পেতাম যে একজন নারী উনি থাইরয়েডের সমস্যা আছেন, থাইরক্সিন যদি প্রধানত হাইপোথাইরয়েডিজম বেশি হয়, তো সেটাই বলছি যে হাইপোথাইরয়েডিজম থেকে থাকে, থাইরক্সিন দিয়ে চিকিৎসা করা হয়ে থাকে। একটি সহজ ফর্মুলা হলো উনি আগে যে পরিমাণ থাইরক্সিন পেতেন, মনে করেন 50 মাইক্রোগ্রাম করে প্রতিদিন খেতেন,
তাহলে ওনার কিন্তু ওই গর্ভধারণ করার সাথে সাথেই কিন্তু ওটা 75 হয়ে যাবে, প্রায় অর্ধেক বেড়ে গেল, চাহিদাটা বেড়ে যাচ্ছে। অর্ধেক, কারো কারো ক্ষেত্রে অর্ধেক না হলেও 1/4 বেড়ে যাবে। তাহলে এতটা ডিমান্ড বেড়ে গেল। তাহলে যে মাটি আজকে সন্তান ধারণ করলেন কিন্তু উনি জানতেন না যে ওনার থাইরয়েডের সমস্যা রয়ে গেল, তাহলে উনি কিন্তু নিজে যেমন ঘাটতিতে থেকে গেলেন, গর্ভস্থ শিশুও ঘাটতিতে থেকে গেল। আমি আমাদের নিজেদের গবেষণা খুব ভালো জার্নালে পাবলিশও হয়েছে, দেখা গেছে যে 8.4% নারী যারা সন্তান প্রসব করছেন তাদের কিন্তু হাইপোথাইরয়েডিজম রয়ে গেছে, হয় পুরাপুরি হাইপোথাইরয়েডিজম অথবা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। তাহলে এটি কিন্তু ওই গর্ভস্থ শিশুটির জন্য বিশাল ক্ষতি করেছে, তার দৈহিক বৃদ্ধির জন্য যে বাধা তৈরি করেছে, তার ইন্টেলেকচুয়ালিটি বুদ্ধিবৃত্তিক বৃদ্ধির জন্য একটি বাধা তৈরি করেছে। তাহলে এটি আমরা যখন পেলাম ওই ভদ্র মহিলাকে যার পেটে সন্তান আছে, আমরা তখনই পরীক্ষা করে থাইরয়েড হরমোনের সমস্যা তাহলে চিকিৎসা শুরু করলাম। কিন্তু আমি যেটি এটুকু বলে বোঝাতে চাচ্ছি, যারা সন্তান ধারণ করতে চাচ্ছেন তারা কিন্তু আগে থেকেই টেস্ট করে নেবেন, কারণ অধিকাংশ ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম হচ্ছে, অধিকাংশ মহিলারই হচ্ছে, এবং অধিকাংশ ক্ষেত্রে তেমন কোনো লক্ষণ নাও থাকতে পারে। উল্টোটি কিন্তু হতে পারে যে ওনার গর্ভধারণ করার সাথে সাথে এই করনিক গোনাডোট্রপিনের প্রভাবের কারণে ওনার কিন্তু হাইপারথাইরয়েডিজম মানে থাইরয়েড হরমোনের মাত্রাতিরিক্ত উপস্থিতি এরকম কোনো লক্ষণও দেখা দিতে পারে। সেটি কিন্তু আমরা তখন টেস্ট করে, আমরা কিন্তু খুব কষ্ট হয় তা না, মোটামুটি সহজ টেস্টের মাধ্যমে আমরা নির্ধারণ করে ফেলতে পারি যে এটি আসলে সমস্যা নয়, শুধু গর্ভধারণের কারণেই এই উল্টাপাল্টা মনে হচ্ছে, এবং সাধারণত 18 থেকে 19 সপ্তাহের মধ্যে সেটি ঠিক হয়ে যায়। কিন্তু আমাদের দুইজনের এটুকু কথার পরে সবাই মনে হয় বুঝতে পারবেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, গর্ভধারণের সাথে এর একটা নিবিড় সম্পর্ক রয়ে গেছে, এবং যত দ্রুত সম্ভব আমাদেরকে পরীক্ষা করে চিকিৎসার আওতায় আসতে হবে। তার মানে বোঝা গেল আসলে হরমোন বাড়তি বা বেশি বা কম যেটাই হোক না কেন, আসলে দুটোর ক্ষেত্রে প্রভাব রয়েছে গর্ভবতী মা এবং শিশুর ক্ষেত্রে। আমি আবার চলে যাচ্ছি হাফিজুর রহমান স্যার আপনার কাছে। আমরা আসলে বুঝলাম, যেটা বলছিলাম, আসলে বাড়তি কম দুটোর ক্ষেত্রেই সমস্যা হতে পারে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আপনারা দুজনেই বলছেন যে গর্ভধারণের আগে থেকেই পরীক্ষা করে জেনে নেওয়া। স্যার একটু জানবো, আসলে কোনো রোগীর যদি এরকম থাইরয়েডের সমস্যা থাকে, আমি দুটোই জানতে চাইবো আপনার কাছে, বাড়তি বা কম, হাইপো বা হাইপার আমরা যেটা বলছি, আসলে মায়ের কি সমস্যা হতে পারে? অনেক রোগী ভাবেন যে আমি তো কোনো শারীরিক সমস্যার অনুভব করছি না, তাহলে কি সমস্যা হতে পারে সেটা তার রোগী আগে এবং আমি একটু বাচ্চা। আমাদের আগের প্রশ্নেরই একটু কিছু উত্তরটা আমার দিতে আমি চাচ্ছি। জি জি। সেটা হলো যে এই যে একটা মা, এই যে ডক্টর শাহজাদ সেলিম বলল যে মা গর্ভবতী হচ্ছে, তখন তাহলে এই প্রভাবটা একটা জিনিস হলো যে আমরা দেখি আমাদের অনেক পেশেন্টই এই যে তার আগে থেকে সে থাইরক্সিন পাচ্ছিল, কিন্তু প্রেগনেন্ট হয়ে গেলো, সে ওষুধটা বন্ধ করে দিচ্ছে। তো এরকম আমরা অনেক ক্ষেত্রে পাই, কিন্তু এটা একটা মারাত্মক এফেক্ট করতে পারে। প্রথম 7 সপ্তাহ একটা বাচ্চার এই অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়, তাহলে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য কেউ যদি অনেক সময় প্রেগনেন্ট হলে এই সময় ওষুধটা বন্ধ করে দেওয়াটা একটা মারাত্মক ঝুঁকির। শুধু তারই না, উল্টা করে ফেলেছে, কথা ছিল হ্যাঁ, বরং তার আরও বেশি প্রয়োজন। তাই এইটা আসলে আমাদের এই অ্যাওয়ারনেসটা সবার কাছে দিতে হবে যে কখনো আপনার ওষুধটা আপনি বন্ধ করবেন না। 2 নম্বর, এখন আপনার যে প্রশ্ন যেটা ছিল যে তাহলে মায়ের কি সমস্যা হতে পারে, তো মায়ের আমি আগেই বলছিলাম যে একটা হলো অ্যাবর্শন হয়ে যেতে পারে, অথবা সে বাচ্চা নিতেই পারছে না, হ্যাঁ, ইনফার্টিলিটি। এখন প্রেগনেন্ট হয়ে গেল, তখন কী সমস্যা হতে পারে? তখন দেখা যাচ্ছে যে ওই যে তার বাচ্চাটা যেটা তার ডেভেলপমেন্টটা ভালো হবে না, আন্ডার ওয়েট, লো বার্থ ওয়েট হতে পারে, আমরা বলি পেরিনেটাল মর্টালিটি, তার শিশুটার মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। মায়ের যেটা হয় যে তার দেখা যায় যে ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে, আমরা বলি প্রি এক্লেমটিক টক্সিমিয়া, এটা হতে পারে। তো এই জিনিসগুলা জানি না হয়, সেই জন্যই কিন্তু আমাদের সতর্ক হতে হবে। এটা যে তার থাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে হতে পারে, বেশি হলে হতে পারে। তো যদি কমে যায়, তো কমে গেলে এর সাথে আমরা বলি যে ফিটাল ডিস্ট্রেস, বাচ্চার ফিটাল এই প্রবলেমটা হতে পারে। আর যদি দেখা যায় যে বেশি হচ্ছে, তাহলে মায়ের ঝুঁকি, আমরা বলি যে থাইরোটক্সিক ক্রাইসিস, তো অতিরিক্ত থাইরয়েড হরমোন তখন তার শরীরে থাকছে, তো এটা একটা স্ট্রেস, তো এই জিনিসগুলো হতে পারে। হার্ট ফেলিওরের রিস্ক বেড়ে যায়। তাহলে এই জটিলগুলো, তাহলে একটা শুধু শিশুরই যে সমস্যা হচ্ছে তা না, মায়ের উপরও কিন্তু প্রভাব পড়ছে। এই জন্য মায়ের থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাকশনটা ঠিক থাকছে কিনা, কন্ট্রোল থাকছে কিনা, অতিরিক্ত না ওভার অ্যাক্টিভ না আন্ডার অ্যাক্টিভ, সেটা আমাদের জানা দরকার, এবং তার সঠিক চিকিৎসা প্রয়োজন।
জি স্যার, আপনি বলছিলেন যে এই যে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলেন, যারা আগে থেকে ওষুধ খাচ্ছিলেন, আপনি শুরুতে বললেন তারা হয়তো গর্ভবতী হওয়ার পরে সেই মায়েরা হয়তো ওষুধ বন্ধ করে দিচ্ছে এবং তাতে আরও খারাপ প্রভাব পড়ছে, সে চাহিদা বাড়া সত্ত্বেও আরও ওষুধটি বন্ধ করে দিচ্ছে। কিন্তু যে মায়েরা জানে না বা হঠাৎ করে গর্ভবতী হওয়ার পরে টেস্ট করার পরে তার ধরা পড়ে, তাদের আসলে আপনারা কিভাবে ওষুধের ডোজটি দিয়ে থাকেন? আসলে ওই সময়টা কি মা ওষুধ নেবে, তারপরে আবার প্রেগন্যান্সি শেষ হয়ে গেলে কি সে ওষুধ বন্ধ করে দেবে কিনা? এখানে একটা জিনিস হলো যে আমরা ডক্টর সাদেক সেলিম বলছিল যে আমরা যে বিশেষ করে যে থাইরয়েড হরমোনের অভাবটা, একটা আমরা বলি যে ওভার্ট বা আরেকটা হলো যে সাবক্লিনিক্যাল, অর্থাৎ রোগী কিন্তু অনেক সময় বুঝতে পারে না, তার একটা বর্ডার লাইনে থাকে। তো মনে রাখতে হবে যে থাইরয়েড হরমোন যদি কারো বর্ডার লাইনে থাকে, সে যদি প্রেগনেন্ট হতে চায় তাহলে কিন্তু আমরা তাকে ওষুধ দিই, কারণ এখানেও তার বাচ্চা নিতে সমস্যা, বাচ্চা হলেও ওই অ্যাবর্শনের রিস্ক থাকে। এই জন্যে অনেক সময় সে বুঝতে পারে না। এই জন্য আমরা বলি যে কেউ যদি গর্ভবতী হওয়ার আগেই তার থাইরয়েড হরমোনটা টেস্ট করে নিতে পারে, না হলে অন্তত 10 সপ্তাহের ভিতরে তাকে একবার থাইরয়েড হরমোন লেভেলটা চেক করে নেওয়া দরকার। এবং সে যদি আমরা যদি তখন ধরে মানে টেস্ট করে আমরা বুঝতে পারলাম তার থাইরয়েড হরমোনের অভাব আছে, তাহলে থাইরয়েড হরমোন সাপ্লিমেন্ট দিতে হবে। ডক্টর সেলিম যেটা বলছিল যে আমরা প্রায় 20 to 30% ডোজ কিন্তু তখন আমরা তার বাড়িয়ে দিচ্ছি, কারণ এটা শুধু মায়ের না, তার শিশুর জন্যও কিন্তু এটা প্রয়োজন হচ্ছে। সেই জন্য আমরা ডোজটা একটা স্বাভাবিক যা পাই তার থেকে আমরা ডোজটা একটু বাড়িয়ে দিই এই প্রেগনেন্সির ক্ষেত্রে। আর এটা হলো হাইপোথাইরয়েড। হাইপারথাইরয়েডের ক্ষেত্রেও কিন্তু সেখানেও কিন্তু ডোজটা অ্যাডজাস্ট করতে হয়, যে অতিরিক্ত ডোজ যদি বেশি হাই ডোজ হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চার উপর ক্ষতি করতে পারে, কারণ ওই ড্রাগটা কিছুটা কিন্তু প্লাসেন্টা দিয়ে বাচ্চার শরীরেও যেতে পারে। তো এই জন্য আমাদের কিন্তু এই মাপটা একটু খেয়াল রাখতে হয়। এবং আমরা সাধারণত এই জন্য থাইরয়েড ফাংশন টেস্টটা আমরা বলি যে প্রথম 6 মাসে প্রতি মাসে থাইরয়েডের টেস্টটা করা উচিত, এবং পরবর্তী আমরা 2 মাস বা 3 মাস পরে করলেও প্রবলেম নাই, কিন্তু এই প্রথম 6 মাসটা আমরা ঘন ঘন থাইরয়েড ফাংশন টেস্টটা করতে পারি। আমি স্যারের সাথে একটা জিনিস যোগ করি, আমরা কিন্তু স্যারের নিশ্চয়ই অভিজ্ঞতায় একই রকম, যে সাধারণত হাইপোথাইরয়েডিজমের রোগী বাংলাদেশে তো সারা পৃথিবীতেই বেশি, বাংলাদেশে তো আয়োডিন ডেফিসিয়েন্সির কারণে সেটা হচ্ছে, কিন্তু হাইপারথাইরয়েডিজমের রোগীও কিন্তু আছে। কিন্তু এখানে কিন্তু ভাবনাটা একটু অন্যরকম, সেটা আমি পরিষ্কার করার জন্য বলছি যে এখন পর্যন্ত চিকিৎসা বিজ্ঞানে যতগুলো ধারা মানে গাইডলাইন তৈরি হয়েছে হাইপারথাইরয়েডিজম নিয়ে, সেখানে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে যাদের হাইপারথাইরয়েডিজম আছে, মানে অতিরিক্ত থাইরয়েড হরমোন দেহে তৈরি হচ্ছে, তো সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসা দেওয়া হয়, কারো 18 মাস, কারো 19 মাস, 20 মাস, 30 মাস, এর মধ্যে কিন্তু ভালো হয়ে যায়। আপনি যেটা একটু আগে প্রশ্ন করলেন যে হাইপোথাইরয়েডিজম, উনি থাইরক্সিন খাচ্ছেন, আজীবন খাবেন, তো বেশিরভাগ ক্ষেত্রে আজীবন খাবে, কিন্তু প্রেগনেন্সির জন্য কিন্তু সেটা আবার একটু অন্যরকম হতে পারে। কিন্তু হাইপারথাইরয়েডিজমের সকল রোগী কিন্তু একটা নির্দিষ্ট সময়ের জন্য চিকিৎসা পাচ্ছেন, এবং সবচেয়ে ভালো হয় যে এই চিকিৎসাটা বন্ধ করার যখন সময় আসবে তারপরে যদি তিনি গর্ভধারণ করেন। কিন্তু আমরা কিন্তু কিছু কিছু রোগী পাচ্ছি, আমি এই গতকালও একজন রোগী দেখেছি যে উনি এই হাইপারথাইরয়েডিজম অবস্থার মধ্যেই সন্তান ধারণ করে ফেলেছেন। এখন কিন্তু আসলে এটা একটা যুদ্ধই করছি আমরা। কিন্তু সবচেয়ে ভালো হবে যারা আজকের অনুষ্ঠান দেখছেন, ভবিষ্যতে সন্তান নেবার জন্য পরিকল্পনা করছেন, হাইপোথাইরয়েডিজম হলে আপনি তো অবশ্যই নির্দিষ্ট নিয়মের মধ্যে চিকিৎসা পাবেন এবং গর্ভধারণের সাথে সাথে ওষুধ বেড়ে যাবে। কিন্তু হাইপারথাইরয়েডিজম থাকলে আপনার চিকিৎসক আপনাকে বলবে যে আপনি চিকিৎসা যখন বন্ধ করার সময় আসবে তারপরেই গর্ভধারণের পরিকল্পনা করবেন। এটি কিন্তু মা এবং বাচ্চার জন্য অবশ্যই একটি নিরাপদ সময়। তার আগে সন্তান ধারণ করেছেন মানে একটি ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি করা হয়ে গেছে। জি অবশ্যই, আমি আরও বিস্তারিত আসবো এই বিষয়টি নিয়ে। আমাদের একটি বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আসছি আবার আপনাদের কাছে। বিরতির পর আবারও ফিরলাম স্যার আপনাদের কাছে। আমরা বিরতির আগে শুনছিলাম আসলে গর্ভধারণের সাথে কি সমস্যা রয়েছে এই থাইরয়েড হরমোনের। আমি একটু শাহজাদা সেলিম স্যারকে দিয়ে আবার শুরু করছি। স্যার, আপনি বলছিলেন বিরতির আগে যে গর্ভধারণের আগে থেকে বিশেষ করে হাইপারথাইরয়েডের রোগী যারা রয়েছে, যে চিকিৎসার ডোজ কমপ্লিট করে গর্ভধারণ করলে সুবিধা হয়, রোগীটির জন্য সবচেয়ে ভালো। একটু জানবো, গর্ভধারণ এবং গর্ভধারণের পরে তো একটি সন্তান প্রসব হয়, সেই যে নিউবর্ন বেবি বা নবজাতক শিশু, সেই নবজাতক শিশুটির ক্ষেত্রে কি মায়ের যদি থাইরয়েডের সমস্যা থাকে তার হওয়ার সম্ভাবনা কতটুকু, এবং নবজাতক শিশুরও কি আসলে টেস্ট করার প্রয়োজন রয়েছে কিনা? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। এটি সারা পৃথিবীতে কিন্তু ব্যাপারটা ব্যাপক গুরুত্ব সহকারে নিয়েছে।
আমি একটা জিনিস বলি যে আমরা কিন্তু সারা দেশে, বিশেষ করে বাংলাদেশের মতো যে দেশগুলো এখনও ইন্টেলেকচুয়ালিটি মানে বুদ্ধিবৃত্তির খুব বেশি উপরে উঠতে পারেনি, সেখানে কিন্তু আমরা নাগরিক অধিকার বলতে 6টা অধিকার বলি, কিন্তু অনেক দেশ 7টা অধিকার বলেছে। 7ম অধিকার হলো যে নবজাতকে থাইরয়েডের হরমোনের মাত্রা জানা। এটি গুরুত্বটা হলো এখানে যে এখন কিন্তু সারা পৃথিবীর সবাই ধরে নিয়েছি যে আমরা মেধাবী সুস্থ মানুষের দেশ গঠন করতে চাই, বাংলাদেশও তাই চাই, যদিও কর্মকাণ্ডের ঘাটতি রয়ে গেছে, কিন্তু ভাবনা কিন্তু এখানেই আমাদেরকে আসতে হবে। যদি একজন মেধাবী শিশু, মেধাবী নাগরিক, ভবিষ্যতে নাগরিক আশা করি, প্রথম যে শর্তটি পূরণ করতে হবে যে থাইরয়েডের হরমোনের মাত্রা ঠিক আছে, তাহলে সেটি কীভাবে করব? তাহলে জন্মগ্রহণের পরপরই আমাদেরকে জেনে নিতে হবে। সাধারণত 3 থেকে 7 দিনের মধ্যে পরীক্ষাটি করা হয়। এটি কিন্তু কনজেনিটাল হাইপোথাইরয়েডিজমের একটা কনসার্ন আছে, সারা পৃথিবীর বিভিন্ন দেশে আছে, আমাদের বাংলাদেশেও একটি সরকারি অর্থায়নে গবেষণা এখনও চলছে। কিন্তু তার আওতায় কিন্তু সন্তান জন্মগ্রহণ করার যত দ্রুত সম্ভব তারপরে আমরা পরীক্ষাটি করে নেব। বাংলাদেশে 2000 জীবিত সন্তান জন্মগ্রহণ করলে তার মধ্যে একজনকে 11 সন্তানের মধ্যে একজনকে আমরা পাচ্ছি কনজেনিটাল, মানে জন্মের সময় থেকে সে হাইপোথাইরয়েডিজম নিয়ে জন্মগ্রহণ করেছে। এরকম যদি পৃথিবীর অন্য দেশে কিন্তু 2000-এ একজন। তাহলে আমাদের জন্য কিন্তু আরও বেশি করে ভাবতে হবে, কারণ অনেক বেশি মানুষের হচ্ছে। এখন যদি অন্যভাবে ভাবি যে থাইরয়েডের সমস্যা কখন হয়, যে কোনো সময়ই হতে পারে। স্যার কিন্তু খুব সুন্দর করে বলেছেন যে মায়ের পেটে থাকার সময়ও সন্তান কিন্তু আক্রান্ত হচ্ছে, তাহলে জন্মগ্রহণের পরেও কনজেনিটাল হাইপোথাইরয়েডিজম হচ্ছে, তারপরেই হতে পারে। সুতরাং আমাদেরকে কিন্তু জীবনব্যাপী ভাবতে হবে। তাহলে সন্তান ধারণের আগে থেকেই ভাবতে হবে, তারও আগে স্কুল কলেজে যাওয়ার আগে থেকে ভাবতে হবে। তাহলে আমি এখন ভাবছি, আমার পূর্বপুরুষরা ভাববে, আমাদের পরবর্তী প্রজন্ম ভাববে, ভাবতেই হবে। সকলের জন্য এই ভাবনাটি থাকতে হবে। কিন্তু পরীক্ষার ধরন কিন্তু পাল্টে যাবে, অ্যাপ্রোচ, চিকিৎসার ধরন পাল্টে যাবে, সেটা তার অবস্থার সাথে তাল মিলিয়ে আমরা যেমন ভাবতে পারি। একটা জিনিস একটু আগে আমি যেটা বলতেছিলাম যে গর্ভধারণের আগে যদি হাইপারথাইরয়েডিজম থাকে তাহলে ওই চিকিৎসা সম্পন্ন করে সন্তান নেওয়া উচিত। কিন্তু এখানে কিন্তু 3 রকম ঘটনা ঘটতে পারে। সবচেয়ে বেশি সংখ্যক পুরুষ এবং মহিলা হাইপারথাইরয়েডিজম চিকিৎসা পাচ্ছে ওষুধ খেয়ে, ট্যাবলেট খেয়ে। এর পরবর্তী সংখ্যায় আছে হলো রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলাশন করে। তাহলে অ্যাবলাশন করলে প্রায় 6 মাস পরে বাচ্চা নেওয়া উচিত, না হলে কিন্তু বাচ্চার ঝুঁকি হতে পারে। যদিও এখন যে পদ্ধতিতে অ্যাবলাশন করা হচ্ছে সেটা 6 সপ্তাহ পরেও হয়তো বাচ্চা নিতে পারে। আরেকটি হলো যে যাদের গলায় টক্সিক মাল্টিনিউট্রিয়েন্ট গয়টার আছে, অথবা 2 বা 3 বার চিকিৎসা করে ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে গ্রন্থিটি ফেলে দেওয়া হয়। তো সেক্ষেত্রেও কিন্তু ওই চিকিৎসার পরবর্তীতে কিন্তু ওই যে গ্রন্থি ফেলে দিলে বাইরে থেকে থাইরক্সিন দিয়ে এর উপর নির্ভরশীল হবে। তো যে ঘটনাই ঘটুক, চিকিৎসার একটা নির্দিষ্ট ধারা যখন দাঁড়িয়ে যাবে এরপরে বাচ্চা নিতে হবে। এখন বাচ্চা যে জন্মগ্রহণ করলো, এই বাচ্চা সকল বাচ্চাকে কি টেস্ট করা হবে? এটি কিন্তু যদি আমি এক কথায় বলি, সকল বাচ্চারই টেস্ট করে নেওয়া উচিত। কিন্তু যেখানে সুবিধা সীমিত, যেমন বাংলাদেশে, সেক্ষেত্রে কাদের করতেই হবে। তাহলে হাইপারথাইরয়েডিজম আছে এবং আমরা এখন টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি টেস্ট করি। এই অ্যান্টিবডি যদি বেশি থাকে তাহলে সেই বাচ্চারও কিন্তু থাইরয়েডের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, তাহলে তাকে অবশ্যই টেস্ট করতে হবে। আবার যে মায়ের হাইপোথাইরয়েডিজম ছিল, তাহলে ছিল কেন? তাহলে বাচ্চারও ঝুঁকি আছে, তাহলে তাদেরও টেস্ট করে নেওয়া উচিত। তাহলে এই 2টা বড় গ্রুপ, এদের অবশ্যই টেস্ট করতে হবে। কিন্তু যদি আমরা আবারও বলি যে মেধাবী সুস্থ মানুষের দেশ গঠন করতে চাই, তাহলে প্রতিটি নবজাতকেরই আসলে টেস্ট করে নেওয়া উচিত। জি, অবশ্যই, অনেক ধন্যবাদ। আমি চলে যাচ্ছি আবার অধ্যাপক হাফিজুর রহমান স্যার আপনার কাছে। স্যার, আমরা আসলে সেলিম স্যারের কাছ থেকে অনেক সুন্দর করে আসলে স্যার বললেন যে আসলে প্রত্যেকটি শিশুরই জন্মের সাথে সাথে থাইরয়েডের টেস্ট করা প্রয়োজন এবং খুবই গুরুত্ব দিয়েছেন স্যার বিষয়টির প্রতি। আশা করি সবাই সতর্ক হবেন। স্যার, আপনার কাছে জানতে চাইবো, এই যে মায়েরা, আপনি বলছিলেন যে চাহিদা বেড়ে যায় এবং প্রেগনেন্সিতে কিছুটা ডোজ আপনারা বাড়িয়ে দেন যদি হাইপোথাইরয়েডের রোগী হয়, বাচ্চার চাহিদাটা মেটানোর জন্য। সেই ডোজটি কি আবার প্রেগনেন্সির পরে টেস্ট করে কমানোর প্রয়োজন পড়ে কিনা, গর্ভধারণের পরে, এবং গর্ভধারণের কতদিন পরে, ডেলিভারির কতদিন পরে আসলে সেই মায়ের ফলো আপটা আপনারা করে থাকেন? এবং পাশাপাশি শিশুটির কথাও জানতে চাইবো, কারণ যখন মার ডেলিভারি হয়ে যায় আমরা মাকে একা সেবা দেই না, সাথে শিশুটি অ্যাড হয়ে যায় মায়ের সাথে। সেই ক্ষেত্রে জানতে চাইবো যে সেই যদি নবজাতক শিশুর ধরা পড়ে তখন কি সাথে সাথে ওই হাইপোথাইরয়েড যদি ধরা পড়ে সেই শিশুরও কি চিকিৎসা শুরু করে দেন কিনা আপনারা? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। তো এখন অনেক সময় এটা একটা, ওই যে বললাম যে আপনি আগে যে প্রশ্নটা করেছিলেন যে গর্ভকালীন অবস্থায় তার প্রথমে হাইপোথাইরয়েডিজমটা ধরা পড়লো, আমরা তাকে ওষুধটা দিলাম।
এখন মায়ের কনসার্ন থাকে এটা তো আমার প্রেগনেন্সির সময় আমার এই রোগটা ধরা পড়েছে, তাহলে বোধহয় এটা প্রেগনেন্সির সময়ের রোগ এটা। কিন্তু তখন আমাদের অবশ্যই প্রেগনেন্সির পরে আমরা সাধারণত ডেলিভারির 1 মাস পরে আবার তার থাইরয়েড টেস্টটা করে দেখি। তার আগে কিন্তু সে আগে যে ডোজে পাচ্ছিল সেই ডোজটাই পাবে। 1 মাস পরে সাধারণত অনেক ক্ষেত্রে আগে যেমন তার আমরা বলি যে একটা সাব ক্লিনিক্যাল হাইপোথাইরয়েড, অর্থাৎ খুব বর্ডার লাইনের হাইপোথাইরয়েডিজম ছিল, তো অনেক ক্ষেত্রে আমরা কিন্তু নর্মালি ওষুধ দিই না। তো তখন আমরা ওই সময় অ্যাসেস করি যে আসলেই যদি সে এই রকম অবস্থায় থাকে যে না, তা দেখা যাচ্ছে যে এখন কিন্তু থাইরয়েড ফাংশনটা অনেকটা নর্মালের দিকে চলে আসছে, আমরা কিন্তু অনেক সময় একটা উইথড্র করেও দিতে পারি। কিন্তু মনে রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু থাইরয়েড রোগ আমরা বলি যে অটোইমিউন থাইরয়েড ডিজিজ যদি এটা ডিটেক্ট হয় তাহলে ইট ইজ এ লাইফ লং ডিজিজ, তাহলে কিন্তু বন্ধ করা যাবে না, তার কিন্তু এই রোগ সারা জীবন এই তার ওষুধটা খেতে হবে। এটা কিন্তু অনেক রোগী এই প্রশ্নটা করে এবং আমরা এই জন্য চেষ্টা করি যে যখনই রোগটা ধরা পড়বে তখনই রোগটার ধরন কি, কেন তার হাইপোথাইরয়েডিজমটা হলো, তার কি এটা অটোইমিউন ডিজিজ অথবা আয়োডিনের অভাব বা অন্য কারণে। আমরা যদি কারণটা বের করতে পারি তাহলে কিন্তু তাকে সারা জীবনের জন্য তাকে একটা আমরা অ্যাডভাইস দিতে পারি যে না, এই ওষুধটা আপনাকে সারা জীবন, আপনি যদি ভালো থাকতে চান তাহলে আপনাকে সারা জীবন ওষুধটা খেতে হবে, এই অ্যাডভাইসটা তাকে দিতে পারি। এখন বাচ্চার ক্ষেত্রে আমরা কী করবো, বাচ্চার আমরা নিওন্যাটাল হাইপোথাইরয়েডিজম ধরা পড়লো, তাকে অবশ্যই সাথে সাথে তাকে আমাদের ওষুধ দিতে হবে। এবং আমরা যদি পার কেজি বডি ওয়েট হিসেব করি, শিশুদের কিন্তু অনেক হাই ডোজ লাগে। একটা অ্যাডাল্টের আমরা বলি 1.7 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট, বাচ্চাদের দেখা যায় 5 to 10 মাইক্রোগ্রাম পার কেজি বডি ওয়েট, খুব হাই ডোজ দিতে হয় তুলনামূলকভাবে। তো এটা আমরা দিব। এবং সাধারণত আমরা থাইরয়েডের যে ফলো আপটা যেটা 1 মাস পরে করে থাকি। 1 মাসের আগে এই থাইরয়েড গ্ল্যান্ডের আমরা বলা হয়, থাইরয়েড গ্ল্যান্ড এমনই একটা গ্ল্যান্ড, এটা আমরা বলি যে আমাদের ব্রেনের ভিতরে যে গ্ল্যান্ড থাকে পিটুইটারি গ্ল্যান্ড, তারপরে আসে থাইরয়েড গ্ল্যান্ড, তারপরে আবার পেরিফেরাল টিস্যুতে থাইরয়েড টিস্যুটা কাজ করে, এই যে একটা সার্কিট, এই সার্কিটটা স্টেবল হতে প্রায় 1 মাস লাগে। এই জন্য 1 মাসের আগে এই ফলো আপটা করে লাভ হয় না। তাহলে যে 1 মাস পরে আবার ওই শিশুটার আবার আমরা তার থাইরয়েড টেস্টটা করব, করে দেখে তখন আমরা তার ডোজটা আবার অ্যাডজাস্ট করে দেব। জি অবশ্যই, অনেক ধন্যবাদ স্যার। আসলে এই যে শিশুদের ক্ষেত্রে একটু বলছিলেন, অনেকেই কিন্তু, আমরা তো আসলে শুধু আপনারা আরও বেশি অভিজ্ঞ, আরও বেশি বলতে পারবেন, আমাদের রোগীরা তো শুধু শহর ভিত্তিক না, আমাদের গ্রামে গঞ্জের যে মায়েরা রয়েছে বা আমাদের এই আয়োজনগুলোর উদ্দেশ্য আসলে সেই সচেতনতাটা তাদের পর্যন্ত পৌঁছে দেয়া। তারা অনেক সময় এই যে হরমোনাল অ্যাসেগুলো বা রেগুলার ফলো আপ যেটা আপনি বলছিলেন যে চেক আপ করে করে দেখা যে হরমোনটা কতটুকু বাড়ছে কমছে, বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বাবা মায়েরা এই বিষয়টা নিয়ে হয়তো অতটা গুরুত্ব দেন না ডেলিভারি হয়ে যাওয়ার পরে, বা একবার চিকিৎসক দেখে দিলেন, হয়তো একটি ডোজ দিয়ে দিলেন, আবার পরবর্তীতে ফলো আপে যেতে বললেন, তারা হয়তো আর সেটা করলেন না। সেক্ষেত্রে শিশুটির পরবর্তীতে কি কি সমস্যা হতে পারে বা কি ধরনের জটিলতায় ভুগতে পারে? তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্যে শিশুদের ক্ষেত্রে বলেন, কারণ হলো যে শিশু কিন্তু আমাদের ভবিষ্যৎ। তো সে একটা যদি হাবাগোবা শিশু আমাদের সমাজে থাকে, সেটা কিন্তু ওই পরিবারের জন্য না, আমাদের পুরো সমাজের জন্য একটা বোঝা। তাহলে এইটাকে আমরা অ্যাভয়েড করতে পারি কীভাবে? এই যে আমরা বলি নিওনাটাল স্ক্রিনিং, এটা আমরা নিওনাটাল স্ক্রিনিং করে থাইরয়েড হরমোনের অভাব আছে কিনা ধরে নিব। এরপরে যদি বা দেখা যাচ্ছে যে না, কোনো কারণে শিশুটাকে আর থাইরয়েড হরমোন দেওয়া হচ্ছে না, একটা জিনিস মনে রাখতে হবে যে থাইরয়েড হরমোন এটা আসলে, এটা আমরা এক সেন্সে বলবো যে একটা খুব চিপ ড্রাগ, খুবই সস্তার ওষুধ এটা থাইরক্সিন। তো এই ওষুধটা আসলে কেউ যদি বোঝে তাহলে কিন্তু যে না আমি কিনতে পারছি না, অনেক কিছু ওষুধ এক্সপেন্সিভ, এটা কিন্তু তা না, এটা সব জায়গায় পাওয়া যায়। শুধু একটা জিনিস তাকে বোঝানো যে এই ওষুধটা সবসময় প্রয়োজন। এখন সে দিল না, তাহলে কি হবে? আমরা এই যে বললাম যে তার শিশুর শারীরিক এবং মানসিক বিকাশে মারাত্মকভাবে এফেক্ট করতে পারে। তার ব্রেন ডেভেলপ করছে না, বাচ্চাটা দেখা পড়ালেখায় মনোযোগী নাই, দেখা যাচ্ছে তার লম্বা হচ্ছে না, হাইট গেইন করছে না। এরপরে তো অন্যান্য অ্যাক্টিভিটি, শরীর ফুলে যাচ্ছে, বিভিন্ন প্রবলেম, তার কোলেস্টেরল বেড়ে যাবে, বিভিন্ন রকমের রিস্ক বেড়ে যাবে। এই জন্যে তো তাকে এই চিকিৎসা দিতে হবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চা বলছে যে আমাদের কাছে আসে, ডাক্তার সাহেব আমার বাচ্চাটা তো বড় হয় না, ওর ফ্রেন্ডরা, ওর ক্লাসমেটরা তারা লম্বা হয়ে যাচ্ছে, ও লম্বা হচ্ছে না, ও পড়ালেখায় মনোযোগী না, ও পড়ালেখা মাথায় কিছু ঢুকছে না। তো তখন কিন্তু আমরা সন্দেহ করি যে না, তাহলে কি হলো কি, তখন আমরা থাইরয়েড ফাংশন টেস্টে করি। আর যদি তার আগে থেকেই যদি ডায়াগনোস করা থাকে, অবশ্যই তাকে এটা মেনটেন করতে হবে। এবং আমরা এই যে মাঝে মাঝে টেস্ট করে অ্যাসেস করে ডোজটা অ্যাডজাস্ট করে দিই। জি অবশ্যই। আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি থেকে আবার ফিরছি স্যার আপনাদের কাছে।
বিরতির পর আবারও ফিরলাম স্যার আপনাদের কাছে। আমার সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান এবং রয়েছেন ডাক্তার শাহজাদা সেলিম। আমি আবার চলে যাচ্ছি শাহজাদা সেলিম স্যার আপনার কাছে। স্যার আপনি একটু আগে বলছিলেন যে অনেক সময় থাইরয়েড হরমোন গ্রন্থিটি কেটে ফেলতে হয়, কেটে ফেলার পরে আবার ফলো আপ করতে হয়। গ্রন্থি কেটে ফেললে সবার মনে একটি প্রশ্ন, যেহেতু থাইরয়েড হরমোনের এত প্রভাব রয়েছে আমাদের শরীরের সব কিছুর উপরে, গ্রন্থি কেটে ফেলার পরে আসলে রোগীটি কিভাবে সার্ভাইভ করবে? খুব দারুণ প্রশ্ন আর কি। তো এটা তো যেহেতু থাইরয়েড নিয়ে আলোচনা, সুতরাং তো আমরা তো এমন ভাবতে পারি যে গ্রন্থিটি রাখতে পারলেই ভালো হয়, কিন্তু সেটা কিন্তু সবসময় সম্ভব নয়। যেমন টক্সিক মাইলিনেটেড গয়টারে অধিকাংশ ক্ষেত্রে লাগে, কিন্তু থাইরয়েডের ক্যান্সারও কিন্তু হয়, এবং এই থাইরয়েডের ক্যান্সারের রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে। কিন্তু স্যার যেটি বললে একটু আগে, তার সাথে একই ধারাবাহিকতায় বলছি যে থাইরয়েডের হরমোন বাইরে থেকে যে আমরা লিখছি, খাচ্ছে রোগীরা, এটি কিন্তু খুব সহজ সরল এবং সস্তা চিকিৎসা। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হলো দেহের ভিতরে যে থাইরক্সিন তৈরি হতো আর বাইরে যে ট্যাবলেটের ভিতরে থাইরক্সিন দিয়ে খেলে যে কাজটা করে, কাছাকাছি ধরনের কাজই করে। তো এটি হতে পারে যে গ্রন্থিটি ফেলে দিলে একজনকে হয়তো 150 বা কারো 200 মাইক্রোগ্রাম করে, এখন তো 100 মাইক্রোগ্রামের ট্যাবলেটও পাওয়া যায়, 150 পাওয়া যেত, তাহলে 100 হলে 100 2টা খাইলেও, কিন্তু যে করেই খাক আমরা একটা নির্দিষ্ট সময় পর পর টেস্ট করে করে ঠিক করে দিচ্ছি। তো বাইরে থেকে এই যে ওষুধটা খেয়ে ভিতরে এই থেকে তৈরি হলে যে যেরকম কাজ করতে একইভাবে কাজ করে। শুধু এটা কিন্তু আমরা এই জন্য যেটা করি যে হাইপার থাইরয়েডিজমের রোগীদেরকে দ্রুত গ্রন্থিটি ফেলে দিয়ে যদি অন্য কোনো ওষুধে কাজ না হয়, ওকে হাইপোথাইরয়েডিজম বানিয়ে দেওয়া হয়, হাইপোথাইরয়েডের জন্য আজীবন চিকিৎসা দেওয়া হয়। এটা রোগীর জন্য খুব নিরাপদ, কারণ হাইপারথাইরয়েডিজম, এক্সেস থাইরয়েড হরমোন কিন্তু এত প্রভাবশালী হরমোন, তার কারণে যখন অতিরিক্ত থাকে সেটাও কিন্তু অনেক খারাপ কাজ করে। সেটি বুক ধরপড়ানি থেকে এবং হার্ট অ্যাটাকের মতো অবস্থা হয়, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, রোগী কিন্তু মারা যেতে পারে একদিকে। সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে রোগীর মানসিক অস্থিরতা, শারীরিক অস্থিরতা একদম চরম পর্যায়ে উঠে যায়। কিন্তু এর পরবর্তী যে কারণগুলো, প্রজনন ক্ষমতা হ্রাস পাবে, রোগীর প্রচুর হয়তো খাবে, ওজন কমে যাবে, কিন্তু রোগীর সাধারণত এরা কিন্তু যুবক যুবতীদের মধ্যে হয় বেশি, তার কিন্তু হাড্ডিও ক্ষয় হবে। এখন 30, 35, 40 বছর বয়সের একজন পুরুষ বা মহিলা হাড় ক্ষয় হলো, তার জন্য কিন্তু পরবর্তী জীবন খুব কষ্টকর হয়ে যাবে। তো ওই জন্য সকল কিছু বিবেচনা করে রোগীর নিরাপত্তার স্বার্থে গ্রন্থিটি ফেলে দিয়ে হাইপোথাইরয়েডিজম তৈরি করা হবে এবং তারপরে থাইরয়েড হরমোন দিয়ে চিকিৎসা করা হবে। এটি সারা পৃথিবীতে সবচেয়ে একটি সহজ সরল চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি পেয়েছে। জি, অনেক ধন্যবাদ। আসলে এটি এই জন্যই জানা যে গ্রন্থি ফেলে দেওয়ার পরে আসলে রোগী কিভাবে সার্ভাইভ করবে, এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন থাকে। স্যার খুব সুন্দর করে বললেন যে তখন আবার বাইরে থেকে হরমোনটি আপনারা সাজেস্ট করে থাকেন। স্যার এই যে বারবার আমরা তো হাইপোথাইরয়েড নিয়ে অনেক শুনছি, হাইপারথাইরয়েড নিয়ে একটু শুনি। আপনি বলছিলেন যে হাইপারথাইরয়েডের চিকিৎসাটা কিন্তু একটি নির্দিষ্ট সময় পর্যন্ত, সেই নির্দিষ্ট সময়টা আসলে কতটুকু সময় সেই রোগীটির চিকিৎসা করতে হয়, এবং চিকিৎসা করে ভালো হওয়ার পরও কি তাকে আবার ফলো আপ করার প্রয়োজন আছে কিনা? খুব ভালো প্রশ্ন করেছেন। ইউজুয়ালি যতগুলো গবেষণা বা টেক্সট বুক আছে তাতে দেখা গেছে যে 18 মাসের মধ্যেই সাধারণত যদি এই ওষুধটি কাজ করে ফলাফলটি বোঝা যায়, এবং ওই সময় থেকে ওষুধটি বন্ধ করার প্রক্রিয়া শুরু করা যায়। তো সাধারণত 24 মাসের মধ্যেই বন্ধ করা যায়। এটা কিন্তু বড় অংশ রোগী যদি আমরা ট্যাবলেট দিয়ে চিকিৎসা করি, কিন্তু এটি কিন্তু সকল রোগীর জন্য এরকম নয়। কারো কারো দেখা গেলো যে 26, 27, 28, 30 মাস বা আর একটু বেশি সময়ও লাগতে পারে। তো ধরে নিলাম যে 2.5 বছর, 3 বছরের মধ্যে প্রায় সবারই বন্ধ করা গেল যাদের সফল হয়েছে চিকিৎসা। এখন ব্যর্থতার সংখ্যা কিন্তু কম নয়, সেটিও কিন্তু 18 মাসের মধ্যে যদি কোনো ফলাফল না বোঝা গিয়ে থাকে, ধরে নিতে হবে আর এটি কাজ করছে না, তাহলে আমরা দ্বিতীয় সারির চিকিৎসায় চলে গেলাম। সেটা রেডিও অ্যাবলেশন, এখন পর্যন্ত সংখ্যার বিবেচনা এটি সবচেয়ে বেশি করা হচ্ছে। তো সেটি দিয়েও কিন্তু 100% বা 100% সফলতা নাই। সেক্ষেত্রেও সাধারণত 94-95% রোগীর ক্ষেত্রে সফল হওয়া যায়। তাহলে রেডিও অ্যাবলেশনও কিন্তু দ্বিতীয়বার, এমনকি তৃতীয়বারও করতে হয়েছে, এমন ঘটনাও কিন্তু ঘটেছে। কিন্তু তৃতীয় যেটি অপশন যে গ্রন্থিটি ফেলে দেওয়া, এটা কিন্তু একদিক দিয়ে 100% সম্ভাবনা, কারণ গ্রন্থি নাই হরমোন থেকে তৈরি হবে। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখন এই প্রয়োজন হবে বা মনে হবে যে অন্য দুটো দিয়ে সফলতার সম্ভাবনা নেই, তখনই গ্রন্থিটি ফেলে দেওয়া হবে এবং রোগী কিন্তু হাইপারথাইরয়েডিজমের পর্যায় থেকে বেরিয়ে আসলেন। এরপরে বাইরে থেকে হরমোন দিয়ে চিকিৎসা করা হবে। তাহলে এই সাধারণত একটা নির্দিষ্ট সময় কিন্তু সকলের জন্য একরকম নয়, কারণ ওষুধেরও আবার
আমরা সাধারণত বেশি ডোজ দিয়ে শুরু করি, আস্তে আস্তে কমিয়ে ফেলি, তারপরে একসময় বন্ধ করে দিই। এখন আপনি একটু আগে যে প্রশ্নটি করেছিলেন যে অনেক মহিলাই বা পুরুষই গ্রামে থাকেন, তাদের ক্ষেত্রে কী হবে, এই হরমোনের টেস্টগুলো কিন্তু একদম প্রত্যন্ত অঞ্চলে হয় না, কিন্তু এখন কিন্তু মোটামুটি যেখানে সুবিধা আছে উপজেলা পর্যায়ে হয়, জেলা পর্যায়ে মেডিকেল কলেজগুলোতে এবং বেসরকারি অনেক কাঠামোতে হয়। সরকার পরমাণু শক্তি গবেষণার মাধ্যমে এখন 18টি সেন্টার আছে বাংলাদেশে, যার মাধ্যমে খুব সাশ্রয়ী মূল্যে চিকিৎসা টেস্টটি করে দিচ্ছেন। দিন দিন এটি আরও বাড়বে এবং এটি একটি গুরুত্বপূর্ণ টেস্ট। আমরা সরকারের সাথে যতগুলো নেগোসিয়েশন করতে পারছি, আমরা কিন্তু বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির গাইডলাইনও আছে, আমরা কিন্তু ইউনিভার্সাল স্ক্রিনিংয়ের জন্য পরামর্শ দিয়েছি। যেহেতু আজকে আলোচনা থেকে আমরা কিন্তু বুঝতেই পারছি যে বিশেষ করে গর্ভধারণের সাথে একটি নিবিড় সম্পর্ক, সুতরাং যারা গর্ভধারণের পরিকল্পনায় আছেন তাদের অবশ্যই টেস্ট করে নিতে হবে। করতে গেলে তাহলে টেস্টটিকে কিন্তু সহজলভ্য এবং সকলের কাছে সহজে পাওয়া যায় এমন একটি সস্তায় চিকিৎসা টেস্টের আওতায় আনতে হবে। তো সেটি আনলে কিন্তু আমরা আরও ভালো ফলাফল আশা করতে পারবো। জি অবশ্যই। আমি একটু হাফিজুর রহমান স্যার আপনার কাছে জানতে চাইব, যেহেতু আজকে আয়োজনের মূলত আমরা গর্ভধারণ বা গর্ভবতী মায়েদের নিয়ে কথা বলছি, যেই মহিলাটি বা যে মাটি তার একটি প্রেগনেন্সিতে আসলে থাইরয়েডের রোগ ধরা পড়লো বা তার সন্তানটির ফলো আপ হলো, তার পরবর্তী গর্ভধারণের সময় আসলে তার কি কি প্রস্তুতির প্রয়োজন রয়েছে এবং সে আগে থেকেই যাবে কিনা, কারণ সে তো অবশ্যই ওষুধ খাচ্ছিল এবং প্রথম প্রেগনেন্সিতে হয়তো সে জানতে পারলো। একজন মেয়ের জীবনে বা একজন নারীর জীবনে দেখা যায় প্রেগনেন্সি একটি নয়, দুটি, তিনটি বা চারটিও তার সেই পর্যায়গুলো অতিক্রম করতে হয়। সেক্ষেত্রে তাদের জন্য কীরকম প্রস্তুতি বা পরামর্শ রয়েছে? তো এটাকে আমরা বলি প্রেগনেন্সি প্ল্যানিং। হ্যাঁ, তো প্রেগনেন্সি প্ল্যান করতে গেলেই প্রেগনেন্সি প্ল্যানিংয়ের ভিতরে একটা হলো থাইরয়েড হরমোন চেক করা, নাম্বার 2 ডায়াবেটিসটা চেক করা। তো এই জন্য অবশ্যই তার থাইরয়েড হরমোনটা চেক করতে হবে। এখন তার আগের প্রেগনেন্সিতে তার এই একটা বর্ডার লাইন থাইরয়েডের প্রবলেম ছিল, তো আমরা বলছি যে যখনই সে প্রেগনেন্ট হবে তার কিন্তু চাহিদার শরীরের চাহিদাটা বেড়ে যাবে তার জন্য, তার শিশুর জন্য। এই জন্য অবশ্যই তখনও যদি বর্ডার লাইন থাকে তখন কিন্তু আবার আমরা তাকে এই থাইরয়েড হরমোনের রিপ্লেসমেন্টটা তাকে দিব, জানি সে পরবর্তীতে এই যে একটা প্রেগনেন্সিটা ভালোভাবে সে পার করতে পারে। আর আরেকটা যেটা আমি একটু আগের প্রশ্নের সেলিমের প্রশ্নের উত্তর সাথে একটু কমপ্লিমেন্ট করতে চাই, সেটা হলো যে এই যে হাইপারথাইরয়েডিজমে এই যে কার্বিম্যাজোল, আমরা যে মেথিমাজোল দেই, প্রোপাইল থাইরয়েডগুলো দিই, এগুলো সাধারণত 18 মাস আমরা দিই। তো এটাই যাদের হয় না তখন আমরা তাকে রেডিও আয়োডিন দিতে বলি, সার্জারি দিতে বলি। আমার এমনও রোগী দেখেছি যে উনি সার্জারি করবে না, কারণ আমরা জানি সার্জারি কিছু রিস্ক থাকে, গলার স্বর পরিবর্তন হয়ে যেতে পারে, ক্যালসিয়ামের অভাব হতে পারে, বারবার খিঁচুনি হতে পারে। তো এই জন্যে রোগীরা অনেক সময় এটা করতে চায় না, তার তো একটা সার্জারি হ্যাজার্ড আছে, অনেকে রেডিও আয়োডিনকে ভয় পায়। তাহলে তারা কী করবে? এমনও রোগী আছে আমি দেখেছি 20 ইয়ার্স উনি একটু লো ডোজে এই ওষুধ খাচ্ছে, কার্বিমাজল খাচ্ছে। অর্থাৎ যেটাই করুক তাকে কিন্তু মনিটর করতে হবে। এবং একটা জিনিস থাইরক্সিনের যেমন কোনো খুব একটা সাইড এফেক্ট নাই এটার, ওভারডোজ আন্ডারডোজ ছাড়া, কিন্তু কার্বিমাজল এইগুলোর কিছু সাইড এফেক্ট থাকতে পারে, লিভারের উপর কিছু এফেক্ট করতে পারে, বা আমরা দেখি যে ব্লাডের উপরে কিছু এফেক্ট থাকতে পারে। এই জন্য আমাদের মনিটর করতে হয়। অর্থাৎ মনিটরিংটা খুবই ইম্পর্টেন্ট। যে উনি যেই আক্রান্ত হোক তাকে ডাক্তারের সাথে তার একটা অ্যাটাচমেন্ট থাকতে হবে যদি দীর্ঘদিন উনি এই ওষুধটা খেতে চায়। তো তারপরে আমরা করি, আমরা সাধারণত বলি যে এটা গ্ল্যান্ডটাকে, ওই যে বললাম যে হাইপারথাইরয়েডিজমে যে গ্ল্যান্ডটাকে হয় যদি দীর্ঘদিন কার্বিমাজল বা মেথিমাজল খেতে হয়, এটার থেকে সার্জারি বা রেডিয়েডিন করে নেওয়াই ভালো। কারণ এরপরে যেটা হয় যে তাকে আবার ওই থাইরয়েড হরমোন সাপ্লিমেন্ট দিতে হয়। ওই থাইরয়েড হরমোন সাপ্লিমেন্টটা কিন্তু এটার কোনো সাইড এফেক্টটা খুবই মিনিমাল। তো এই জন্য আমি মনে করি যে যেটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাই করা উচিত। আসলে ফলো আপটার কথা বারবার উঠে আসছে এবং যেটা খুবই গুরুত্বপূর্ণ বোঝা যাচ্ছে এই থাইরয়েড রোগীদের ক্ষেত্রে। আরও জানবো স্যার, আমাদের আরও একটি বিরতির সময় হয়ে গেছে, আমি বিরতি নিয়ে আবার ফিরছি আপনাদের কাছে। বিরতির পর আবারও ফিরলাম স্যার আপনাদের কাছে। একটু চলে যাব ডক্টর শাহজাদা সেলিম স্যার আপনার কাছে। স্যার, যে প্রশ্নটি আসলে আমি করতে চাই, যেটা আমরা প্রতিনিয়ত অনেক সময় আউটডোরে রোগী দেখার সময় হয়তো এই কথাটির সম্মুখীন হই, হয়তো মায়ের থাইরয়েডের সমস্যা নেই, একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে আসলো তার হাজব্যান্ড, সেক্ষেত্রে হয়তো সেই লোকটি রয়েছে, তিনি জানতে চান আমার সন্তানের বাবার যদি থাইরয়েডের সমস্যা থাকে সেক্ষেত্রে সন্তানের হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? জি, এটি আসলে খুবই যৌক্তিক প্রশ্ন, কারণ সন্তানটি তো বাবা মা দুজনেরই সন্তান। কিন্তু যেহেতু মায়ের পেটে থাকে
এবং মায়ের যে রক্তের থাইরক্সিন হরমোনটি থাকে সেটি কিন্তু সন্তান নিচ্ছে, বাবার সাথে কিন্তু এই সম্পর্কটি নেই। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ওই সমস্যাটা নেই, কিন্তু সমস্যাটা আরও আগের হতে পারে, যে যাদের পুরুষদের যদি থাইরয়েড হরমোনের তারতম্য থাকে, হাইপোথাইরয়েডিজম বা হাইপারথাইরয়েডিজম, তার প্রজনন ক্ষমতা কিন্তু হ্রাস পেতে পারে। কিন্তু যদি প্রজননের ক্ষমতা ঠিক থাকে তাহলে কিন্তু সন্তানের আর কোনো সমস্যা নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু নিশ্চিন্ত থাকতে পারি। জি, ডায়াবেটিসের মতো নয় এটি আর কি। জি অবশ্যই স্যার, যেহেতু প্রজনন ক্ষমতার কথা বললেন এবং প্রজনন ক্ষমতা হ্রাস পেতে পারে বললেন, আমাদের কিন্তু অনেক ইনফার্টিলিটি রোগী রয়েছে বা আসছে যারা আসলে সন্তান নিতে চাচ্ছেন, হচ্ছে না, হয়তো মায়ের থাইরয়েডের সমস্যা ধরা পড়েছে। আসলে সেই ক্ষেত্রে রোগীদেরকে আপনারা কিভাবে ডোজগুলো দিয়ে থাকেন এবং চেক আপটা করে থাকেন? হ্যাঁ, এটি কিন্তু দিন দিন অনেক বড় একটি অংশ দখল করে ফেলছে। যেমন আমরা তিনজনই তো চিকিৎসক, কিন্তু বাকিরা যারা শুনছেন তারাও কিন্তু জানেন যে দিন দিন বেশি সংখ্যক দম্পতিকে সন্তান নেবার জন্য চিকিৎসা নিতে হচ্ছে, এবং কেউ কেউ বিদেশেও যাচ্ছেন। বাংলাদেশের থেকে যারা বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছে তার একটা বড় অংশ কিন্তু এই কারণেই যাচ্ছে। তো এটি কিন্তু অনেক মানসিক চাপ, অনেক ব্যয়বহুল প্রক্রিয়ার মধ্যে আছে। সুতরাং ব্যাপারটা নিয়ে আমাদের আসলে আলাদা করে বড় করে ভাবতে হবে। তো দু তিনটা প্রসঙ্গ আমি বলি। যাদের সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন, বাংলাদেশে যতগুলো গবেষণা হয়েছে তাতে নাম্বার 1 কারণ পাওয়া গেছে মহিলার পলিসিস্টিক ওভারি সিনড্রোম। নাম্বার 2 কারণ হলো প্রধানত মহিলার অথবা মহিলা বা পুরুষ, মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনের একজনের বা দুইজনের থাইরয়েডের সমস্যা আছে। তাহলে আমরা যদি আলোচনার প্রথম থেকেই বলছি যে যারা সন্তান নিতে চাচ্ছেন তাদের পরিকল্পনার প্রথম স্টেপ হবে দুজনেরই থাইরয়েডের পরীক্ষা করে নেওয়া। এখন যদি আমরা ধরে ফেলি যে সমস্যা আছে, ধরে ফেললে কিন্তু বাংলাদেশে এখন আমি আরেকটি গর্বের সাথে বলি, আমাদের যেমন থাইরয়েডের রোগীর সংখ্যাও অনেক, কিন্তু থাইরয়েডের রোগীর চিকিৎসার অবস্থাও কিন্তু বাংলাদেশে খুব ভালো। হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম, থাইরয়েডের ক্যান্সার এবং থাইরয়েডের গ্রন্থির সার্জারি, এই সকল ক্ষেত্রেই কিন্তু আমরা খুব গর্বের সাথে বলতে পারি যে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার সবচেয়ে ভালো অবস্থার মধ্যে আমরা এখানে আছি। সুতরাং রোগীদের কিন্তু এই কারণে বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নাম্বার 1। নাম্বার 2 হলো যাদের আগে থেকে একবার, 2 বা 3 বার সন্তান ধারণ করেছেন বা নষ্ট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে দুটা ঘটনা করতে পারে। যে আমরা অনেক আগে থেকে জানি যে এদের ক্ষেত্রে অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি উপস্থিত ছিল রক্তে, একটি হতে পারে। কিন্তু সাম্প্রতিককালে কিন্তু এটি প্রমাণিত হয়ে গেছে যে শুধু অ্যান্টিথাইরয়েড অ্যান্টিবডি নয়, টিএসএইচ বেশি থাকলেও সেটি কিন্তু সন্তান ধারণ করতে যেমন বাধা তৈরি করবে, সন্তান টিকিয়ে রাখার ক্ষেত্রেও বাধা তৈরি করতে পারে। কিন্তু আরেকটি ঘটনা ঘটছে এখন, স্যার কিন্তু একটু আগে বলেছেন যে বিশেষ করে যদি হাইপোথাইরয়েডিজম হয় দুটা কারণে হচ্ছে, একটা আয়োডিনের ঘাটতির জন্য, একটা অটোইমিউনিটির জন্য। হাইপারথাইরয়েডিজম প্রধানত অটোইমিউনিটির জন্য, কারো কারো হয়তো টক্সিক মাল্টিনিউট্রিয়েন্ট গয়টা বা অন্য কোনো কারণে হচ্ছে। তাহলে এই যে অ্যান্টিবডিটা কিন্তু আমাদের একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। তাহলে দেখা গেল যে যে দম্পতি সন্তান নিতে যাচ্ছেন, ওই ভদ্র মহিলার টিএসএইচ একটু উপরে, 5.5 পর্যন্ত নর্মাল, ওনার হয়তো 5.2 বা 5.6। তাহলে এই অবস্থায় আমরা ওনাকে, উনি এখন বয়স 35-36, হয়তো আগে সন্তান নিতে ব্যর্থ হয়েছেন বা নিয়েছেন, টিকিয়ে রাখতে ব্যর্থ হয়েছেন। তাহলে একই চিকিৎসা করব কি করব না, এর জন্য কিন্তু এখন আলাদা গাইডলাইনই তৈরি হয়ে গেছে, এতটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই ক্ষেত্রে যদি 2.5-এর উপরে থাকে টিএসএইচ, অ্যান্টিবডি যদি বেশি থাকে এবং ওনারা বয়স্ক বা অন্য কোনো ঝুঁকিতে আছেন সন্তান নেবার, সেই ক্ষেত্রে কিন্তু স্বল্প মাত্রা হলেও থাইরক্সিন দিয়ে চিকিৎসা করতে হবে। এটি কিন্তু খুব একটা ক্রিটিক্যাল পয়েন্ট। রোগীদের হয়তো বুঝতে সমস্যা হলেও আমরা চিকিৎসকরা কিন্তু কাজটি করছি। আরেকটি হলো যে তাহলে ওনাকে চিকিৎসা দিয়ে আমরা কোন অবস্থায় রাখতে চাই। তাহলে থাইরক্সিন যখন চিকিৎসা দেওয়া হচ্ছে, টিএসএইচ দিয়ে সাধারণত দেখা হয়, সেক্ষেত্রে কিন্তু একটু নিচের দিকে রাখলেই ভালো। একটু আগে বললাম যে 5.5 পর্যন্ত নর্মাল, 5.5 কিন্তু রাখতে চেষ্টা করা হয় না, সাধারণত 1-1.5 এর মধ্যে রাখার চেষ্টা করা হয়, যাতে উনি গর্ভধারণ করে একটা নিরাপদে সন্তান নিতে পারেন। তাহলে এটি কিন্তু আমাদের জন্য, যেহেতু বাংলাদেশেও আমরা অনেক কাজ করছি, আপনিও এর সাথে নিশ্চয়ই যুক্ত আছেন, যে যারা সন্তান নিতে ব্যর্থ হচ্ছেন কীভাবে সন্তান নেবেন, তাদেরকে চিকিৎসা করে একটা সহায়ক পরিস্থিতি তৈরি করার জন্য এটি কিন্তু আমাদের জন্য একটি আগের চ্যালেঞ্জ হলেও আমরা এখন দক্ষতার সাথে কাজটি করতে পারছি, এবং বেশি সংখ্যক দম্পতি কিন্তু চিকিৎসা করে সন্তান নিতেও সফল হচ্ছেন। জি অবশ্যই, এটা আমাদের জন্য একটা আশার বাণী স্যার বললেন, যেটা আমরা আসলে আমাদের দেশে এখন এই চিকিৎসাগুলো খুব সফলভাবে হচ্ছে। আমি চলে যাচ্ছি হাফিজুর রহমান স্যার আপনার কাছে। স্যার যেটা বলছিলেন যে যারা আসলে বন্ধ্যাত্বে ভুগছেন বা বাচ্চা নেওয়ার চেষ্টা করছেন অনেক দিন ধরে, তারা বেশিরভাগের ক্ষেত্রেই থাইরয়েডের সমস্যা থাকলে চিকিৎসা বাংলাদেশে সম্ভব হচ্ছে।
স্যারের কাছে খুবই বাস্তবিক একটি প্রশ্ন নিয়ে যাব। আমাদের দেশে ইনফার্টিলিটির কাপড়রা কিন্তু মূলত একজন গাইনোকোলজিস্টের কাছে চিকিৎসায় থাকেন বা ইনফার্টিলিটি বিশেষজ্ঞের কাছে। এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যাওয়ার আমার মনে হয় চর্চাটা এখনও খুব বেশি তৈরি হয়নি যতক্ষণ না চিকিৎসক রেফার করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি কি বার্তা দিতে চান আসলে সাধারণ মানুষকে, যে যারা নিতে চাচ্ছেন বা যদি মনে করেন যে তার এই ধরনের সমস্যা রয়েছে বা পারিবারিক ইতিহাস রয়েছে, সেক্ষেত্রে যাওয়া প্রয়োজন কতটুকু? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি খুব ভালো কথা বলেছেন। আমরাও দেখি যে আমি দেখেছি, আমার প্রাইভেট প্র্যাকটিসে দেখেছি একটা পেশেন্টের তার দেখা যাচ্ছে যে অ্যাজোস্পার্মিয়া, অর্থাৎ তার সিমনে কোনো স্পার্ম নাই। তো সেই পেশেন্টটাকে করা হলো কি, একজন ডার্মাটোলজিস্টের কাছে রেফার করা হলো। তো ডার্মাটোলজিস্ট তো এইটার কি করবে, উনি আবার তখন আমার কাছে রেফার করলো। তাহলে এই পেশেন্টটা কিন্তু সরাসরি আমার কাছে আসার কথা ছিল, কারণ এইটা কিন্তু এই যে তার যে এই প্রবলেমটা, ইনফার্টিলিটি প্রবলেম, এটা এভ্যালুয়েট করা দরকার যে কী কারণে তার এই ইনফার্টিলিটিটা হচ্ছে, কোনো হরমোনাল কারণে না। এই কারণটা যদি আমরা বের না করতে পারি তাহলে কিন্তু আমরা চিকিৎসায় যেতে পারবো না। তাই কারণটা খোঁজার দায়িত্ব কিন্তু আমাদের এন্ডোক্রাইনোলজিস্টদের। এই জন্যে আমি মনে করি যে ইনফার্টিলিটির ছেলে হোক বা মেয়ে হোক, এই ক্ষেত্রে এভ্যালুয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। এই যে বললাম যে সেলিমকে কয়েকটা কথা বলেছে যে মেয়েদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তারপরে যে থাইরয়েড প্রবলেমটা খুবই কমন। তো এই জন্য এটার স্ক্রিনিংটা করা দরকার। থাইরয়েডের সাথে আরও গনারাল যে প্রবলেম, তার যে সেক্স হরমোন, এটা তার অ্যাডিকুয়েট আছে কি না, তো কোথায় প্রবলেমটা হচ্ছে এই জিনিসটা ধরা, সেই হিসাবে তার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা দেওয়া, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি মনে করি যে এই যে একটা এন্ডোক্রাইনোলজিস্টের দায়িত্ব এটা। এবং আমাদের কাছে যদি কেউ আসে, আমার মনে হয় যেটা আমরা এন্ডোক্রাইনোলজিস্ট সেটা ভালোভাবে ভেভেলুয়েট করতে পারবো। তারপরে যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রবলেম হচ্ছে তখন তারা কোনো ক্ষেত্রে আমাদের দরকার হতে পারে, আমরা ইউরোলজিস্টের কাছে রেফার করতে পারি, গাইনোকোলজিস্টের কাছে অবশ্যই আমাদের রেফার করতে হয়। কারণ ইনফার্টিলিটির একটা পর্যায়ে যে অবশ্যই এই গাইনোকোলজির কাছে আমাদের পেশেন্টটাকে পাঠাতে হবে। কি হতে পারে, হ্যাঁ, এটা একটা আসলে টিমওয়ার্ক, এটা কিন্তু একার না। আমি সব চিকিৎসা করতে পারবো না। আমি কি করতে পারি, হরমোনাল প্রবলেমটাকে আমি সলভ করতে পারবো। আমার মনে হয় স্যার যে গর্ভবতী মায়েদের এই চিকিৎসাটাও একটি টিমওয়ার্ক। যখন একজন মায়ের, যেটা আমাদের আজকের মূল বিষয়, গর্ভবতী মায়েদের যে থাইরয়েডের সমস্যা ধরা পড়ার পরে একজন চিকিৎসক, গাইনোকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান যিনি দেখবেন, পাশাপাশি একজন এন্ডোক্রাইনোলজিস্টও দেখবেন। যে আমরা আয়োজনের একদমই শেষে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান স্যার এবং ডাক্তার শাহজাদা সেলিম স্যার। আজকের আয়োজনে অনেকগুলো বিষয় আসলে উঠে এসেছে এবং আমরা খুব আসলে বিস্তারিত জেনে নিলাম আপনাদের কাছ থেকে যে একজন প্রেগনেন্ট বা গর্ভবতী নারীদের থাইরয়েডের সমস্যা নিয়ে আসলে কিভাবে চিকিৎসা করাতে হবে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনাদেরকে। দর্শক, বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি এবং এসকে ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন হরমোন বার্তার আজকের আয়োজনে একদমই শেষে চলে এসেছি। আমরা জানলাম আসলে গর্ভবতী নারী বা গর্ভধারণের সাথে থাইরয়েডের কী কী সংযোগ রয়েছে এবং কিভাবে চিকিৎসা করালে একজন রোগী এবং তার সন্তান ভালো থাকবেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু খুব সুন্দরভাবে বললেন। আশা করি সবাই অনেক উপকৃত হয়েছেন। সবার সুস্থতা কামনায় আজকে এখানেই শেষ করছি।